ইরানের কেশন দ্বীপে মার্কিন হামলা, কুয়েত বাহরাইনে তেহরানের পাল্টা আঘাত, লেবাননে ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরো 12। জোরপূর্বক শ্রমের অভিযোগ, বাংলাদেশ সহ 60 দেশের ওপর শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন বাণিজ্য দপ্তরের যুক্ত হতে পারে 12.5%। এবং বালেন্দ্র শাহর বক্তব্য ঘিরে উত্তপ্ত নেপাল ভারত সীমান্ত বিরোধ, তীব্র রাজনৈতিক বিতর্ক, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রত্যাখ্যান দিল্লির। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌ অবরোধ অমান্য করায় একটি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র, আর এর জবাবে একটি মার্কিন ইসরায়েলি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে তেহরান। পরবর্তীতে ইরানের কেশন দ্বীপে সরাসরি সামরিক হামলা চালিয়েছে ওয়াশিংটন। আর অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের শান্তি আলোচনা স্থবির হয়ে পড়লেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে সম্মত হয়েছে ইরান। নিজেদের নৌ অবরোধ কার্যকর করতে বোতসোয়ানার পতাকাবাহী একটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে হেলফায়ার মিসাইল নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ট্যাঙ্কারটি বারবার সতর্কতা উপেক্ষা করে ইরানের দিকে যাচ্ছিল, তাই আন্তর্জাতিক জলসীমায় বিমান থেকে হামলা চালিয়ে এর ইঞ্জিন রুম অচল করে দেওয়া হয়। এমন আগ্রাসনের কড়া জবাব দিতে দেরি করেনি তেহরান। ওমান সাগরে ইরাকি জলসীমার কাছে মার্কিন ইসরায়েলি পণ্যবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা আঘাত হেনেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পাল্টাপাল্টি এই উত্তেজনার মধ্যেই বাহরাইন এবং কুয়েত লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছোড়ে ইরান। এসব হামলা প্রতিহত করার পর আত্মরক্ষার কথা বলে সরাসরি ইরানের মূল ভূখণ্ড কেশন দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেখানে থাকা একটি সামরিক যোগাযোগ টাওয়ার ও ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এদিকে এমন সংঘাতময় পরিস্থিতিতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের শান্তি আলোচনা স্থগিতের কথা জানিয়েছে ইরান। তবে এই দাবি প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংলাপ এখনো চলমান। অন্যদিকে ওয়াশিংটন স্পষ্ট করেছে, কেবল হরমুজ প্রণালী উন্মুক্ত করলেই ইরানের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক তৎপরতার মধ্যেও থামেনি মধ্যপ্রাচ্যের সংঘাত। লেবানন ও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি সামরিক অভিযান। গেল দিনও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 জনের প্রাণ গেছে, আহত হয়েছে অর্ধশতাধিক। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও চলছে ইসরায়েলি তাণ্ডব। আর এতে মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টা আবারও প্রশ্নের মুখে উঠেছে। গত সপ্তাহে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বিস্তৃত করে ইসরায়েলি বাহিনী। ঐতিহাসিক বিউফোর্ড দুর্গ দখলের দাবিও করে তারা, যা গত 26 বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে গভীর অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। একই সময়ে উত্তর ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। উত্তেজনার মধ্যে ট্রাম্প উভয় পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা কমানোর বার্তা দেন। তবে সেই বার্তার 24 ঘন্টা না পেরোতেই দক্ষিণ লেবাননের নাবাতিয়ে ও সিডন সহ বিভিন্ন এলাকায় 30টিরও বেশি হামলা চালায় ইসরায়েল। হতাহত হয়েছেন বহু মানুষ। একই চিত্র অবরুদ্ধ গাজায়ও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের 2 শীর্ষ নেতা সহ অনেক নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, জিম্মিদের জীবন ঝুঁকিতে থাকার সতর্কবার্তা পেয়েও গাজায় হামলার নির্দেশ দেয়া হয়েছিল। তার এই বক্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে ইসরায়েলের যুদ্ধ কৌশল নিয়ে। ফলে মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আবারও পড়েছে প্রশ্নের মুখে। জ্যোতি রয়, নিউজ 24। দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি সহ অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে 17 জনই বাংলাদেশ, নাইজেরিয়া, লাইবেরিয়া এবং মোজাম্বিকের নাগরিক। বুধবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের ভবনে ছড়িয়ে পড়ে। ঘন বসতিপূর্ণ এলাকা এবং মাত্র একটি প্রবেশ নির্গমনের পথ থাকায় মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রাণ যায় বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজনের, আহত হন আরো অনেকে। मैं जब दुकान के लिए जा रहा था
यहाँ से थोड़ी आग लगी थी पहले, फिर उसके बाद में बढ़ती चली गई। 9:30 बजे करीब जा रहा था, 9 बजे, तो यहाँ पे आग लग रही थी बहुत तेज। उस टाइम पे मैं और मेरे दोस्त जा रहे थे स्कूटी से, उस टाइम पे पूरी आग लग रही थी और हमने यहाँ पे रोक के देखा ना तो वहाँ से बिल्डिंग से लोग कूद रहे थे। करीब দমকলের একাধিক ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্ত বলছে হোটেলটির বৈধ অগ্নি নিরাপত্তা ছাড়পত্র ছিল না এবং অনুমোদনের বাইরে অতিরিক্ত কক্ষ পরিচালনা করা হচ্ছিল। 4 गाड़ी निकाल के हम हॉस्पिटल जा चुके हैं, वहां से कंफर्मेशन आई कि क्या पोजीशन है इनकी। लगभग 20 से 21 लोगों की कैजुअलिटी हुई है। अभी 7 से 8 लोग क्रिटिकल हैं, कुछ मैक्स में हैं, कुछ 2-3 लोग ट्रॉमा सेंटर में हैं। এদিকে নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রীও। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জোরপূর্বক শ্রম রোধ করতে না পারার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য দপ্তরের প্রস্তাব অনুযায়ী দেশগুলোর রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক বসতে পারে। তবে তৈরি পোশাক এবং টেক্সটাইল পণ্যের ক্ষেত্রে কম শুল্কে প্রবেশের জন্য আলাদা একটি বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে ঘোষণায়। আন্তর্জাতিক বাণিজ্যে জোরপূর্বক শ্রম বন্ধের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর USTR। তাদের দাবি, বাণিজ্যিক অংশীদারদের এমন ব্যর্থতায় অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন মার্কিন কর্মীরা। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে জোরপূর্বক শ্রম প্রয়োগের বিষয়ে ধারা 301-এর অধীনে তদন্ত শুরু হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার এই প্রস্তাবটি ঘোষণা করে মার্কিন বাণিজ্য দপ্তর। যেসব দেশের বিভিন্ন কারখানায় বা শিল্পে আন্তর্জাতিক নিয়ম অমান্য করে শ্রমিকদের দিয়ে জোর করে বা নামমাত্র মূল্যে কাজ করানো হয়, সেই উৎপাদনকারীদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। তাদের অভিযোগে বাংলাদেশ, ভারত ও চীন সহ 54টি দেশ বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করতে পারেনি। এছাড়া বিদ্যমান আইন প্রয়োগেও ব্যর্থ হয়েছে কানাডা সহ আরও 6টি দেশ। নতুন এই প্রস্তাবনায় দেশগুলোর উপর অতিরিক্ত 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়, যা চূড়ান্ত করতে আগামী 6 জুলাই পর্যন্ত লিখিত মতামত গ্রহণ এবং 7 জুলাই গণশুনানি হবে। তবে এই প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। এছাড়া তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য আলাদা ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের পোশাক কম শুল্কেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে, যা বাংলাদেশের জন্য খানিকটা স্বস্তির। নিবিড় আমিন, নিউজ 24। ফের উত্তপ্ত নেপাল ভারত সীমান্ত বিরোধ। পার্লামেন্টে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সাম্প্রতিক এক বক্তব্য ঘিরেই উত্তেজনা বাড়ছে। তিনি বলেন, দুই দেশ একে অপরের কিছু ভূখণ্ডে নিয়ন্ত্রণ রাখছে। বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাজ্য ও চীনকে যুক্ত করার প্রস্তাবও দিয়েছেন তিনি, আর এতেই শুরু হয়েছে বিতর্ক। তীব্র সমালোচনা করছে বিরোধী শিবির। ভারতের স্পষ্ট বার্তা, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা মানবে না। নেপাল ভারত সীমান্ত প্রায় 1751 কিলোমিটার দীর্ঘ, যা 1816 সালের সুগৌলি চুক্তি অনুযায়ী কালী নদীকে ভিত্তি করে নির্ধারিত। তবে নদীর উৎস নিয়ে অস্পষ্টতা এবং পুরনো মানচিত্রগত জটিলতার কারণে কালাপানি, লিম্পুয়াথোরা ও লিপুলেক অঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। সেই পুরনো বিরোধকে নতুন করে উস্কে দিলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। পার্লামেন্টের এক প্রশ্নোত্তর পর্বে সম্প্রতি তিনি দাবি করেন, শুধু ভারত নয়, নেপালও ভারতের কিছু অংশে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পাশাপাশি বলেন, এই সমস্যার সমাধানে যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলোর সম্পৃক্ততা প্রয়োজন। এরপরেই পার্লামেন্টে তৈরি হয় তীব্র বিতর্ক। বিরোধী দল ও বিশেষজ্ঞরা একে ভিত্তিহীন বলে আখ্যা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, নেপালের আনুষ্ঠানিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বালেন্দ্র শাহর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও। তাদের আশঙ্কা, প্রধানমন্ত্রীর এই বক্তব্য নেপালের দীর্ঘদিনের ঐতিহাসিক দাবি কালাপানি, লিম্পুয়াথোরা ও লিপুলেক অঞ্চল সম্পর্কিত অবস্থানকে দুর্বল করবে। এদিকে দুই দেশের সীমান্ত বিরোধের তৃতীয় পক্ষকে যুক্ত করার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। দিল্লির স্পষ্ট বার্তা, সীমান্ত সমস্যা শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন কিংবা যুক্তরাজ্য। আসমাতুলি, নিউজ 24।
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ফের ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, আর এতে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ায় নিহত হয়েছেন 7 জন। রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে এভাবেই কেঁপে উঠছে ইউক্রেনের শহরগুলো। মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনগুলো। কিয়েভ, দনিপ্র ও খার্কিভ সহ বিভিন্ন শহরে রাতভর একযোগে 70টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় 7 শতাধিক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। আবাসিক ভবন ও স্বাস্থ্যকেন্দ্র সহ ধ্বংসস্তূপে পরিণত হয় বেসামরিক অবকাঠামো। ঘটে হতাহতের ঘটনাও। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানায় জাতিসংঘ। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অবশ্যই সংঘাতের চূড়ান্ত অবসান ঘটাতে হবে। অন্যদিকে মস্কো আবারও বড় ধরনের হামলা চালাতে পারে বলে জনগণকে সতর্ক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি রয়েছে, যার সুযোগে শত্রুপক্ষ ভয়াবহ হামলা করছে ইউক্রেনের বেসামরিক জনগণের উপর। রাশিয়ার ক্রিমিয়া, সেন্ট পিটার্সবার্গ ও লেনিনগ্রাদেও পাল্টা ড্রোন হামলা করেছে ইউক্রেন। রনি আহমেদ, নিউজ 24। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ঘিরে দীর্ঘদিনের জল্পনার মধ্যেই নতুন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, মোস্তফা শুধু জীবিতই নন, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায়ও পরোক্ষভাবে ভূমিকা রাখছেন। একই সঙ্গে ওয়াশিংটন স্পষ্ট করেছে, হরমুজ প্রণালী খুলে দিলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে না। রুবিওর এই মন্তব্যের জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা নিরাপদে রয়েছেন, নিজ নিজ দায়িত্ব থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন। জাপানের একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় আকস্মিকভাবে ঢুকে পড়ে তাণ্ডব চালিয়েছে একটি বুনো ভাল্লুক। দেশটির ফুকুশিমা এলাকায় এই ঘটনায় কমপক্ষে 4 জন গুরুতর আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি শিল্প এলাকায় প্রবেশ করে ফুকুশিমা স্টিল ওয়ার্কসের এক কর্মীকে তীব্র গতিতে ধাওয়া করে ভাল্লুকটি। এরপর পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকাতেও ঢুকে পড়ে প্রাণীটি এবং সেখানেও বেশ কয়েকজনের উপর হামলা চালায়। প্রাণীটি এখনও ওই জনবহুল এলাকাটিতে অবস্থান করছে বলে ধারণা স্থানীয় প্রশাসনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করেছে। সাধারণ নাগরিকদের সুরক্ষায় স্থানীয় স্কুল ও কারখানার যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাণিজ্যিক খাতে জটিল সব সমস্যার দ্রুত সমাধানের নতুন কোয়ান্টাম চিপ মাওরানা 2 আনলো মাইক্রোসফট। আগের চেয়ে এটি 1000 গুণ বেশি নির্ভরযোগ্য। এই কিউবিটগুলো এখন মিলি সেকেন্ডের বদলে গড়ে 20 সেকেন্ড পর্যন্ত টিকে থাকতে পারে। মূলত অ্যালুমিনিয়ামের বদলে সীসা ব্যবহার করায় মিলেছে এই অভাবনীয় সাফল্য। মাইক্রোসফটের আশা 2029 সালের মধ্যেই বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য কোয়ান্টাম কম্পিউটার তৈরি করবে তারা। বর্তমানে চিপটিতে মাত্র 12টি কিউবিট রয়েছে, তবে চূড়ান্ত সাফল্যের জন্য দরকার হবে লাখ লাখ কিউবিটের। এই প্রযুক্তি সফল হলে কর্পোরেট বিশ্বের জটিল হিসাব নিকাশ থেকে শুরু করে পরিবেশের নানা সমস্যার সমাধান মিলবে চোখের পলকেই। দর্শকের এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।